প্রত্যন্ত গ্রামে শিক্ষকতা করতে যাওয়া এক যুবক ভেবেছিল সেই গ্রামের প্রতিটি বাচ্চার মনে ছড়িয়ে দেবে শিক্ষার আলো। কিন্তু তার জীবনে নেমে আসলো এক ঘোর বিপদ। সে কি পারবে এই বিপদের হাত থেকে রক্ষা পেতে? জানতে হলে শুনতে হবে আমাদের আজকের নিবেদন। লেখক সমীর সরকারের কলমে বটঝুড়ির নরখাদক। সমীর সরকার জন্ম 1999 সালে উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার একটা ছোট্ট গ্রামে। উচ্চ মাধ্যমিক পাশ করার পর একটা ছোট্ট বিরতি আর কঠিন মুহূর্ত থেকে পুরোপুরিভাবে লেখালেখি শুরু। সুকান্ত মহাবিদ্যালয় থেকে বিএ পাশ করে আপাতত একজন লেখক হিসেবেই কাজ করছেন। প্রতিলিপি, কুকু এফএম ও পকেট এফএমে তার লেখা এবং কিছু অডিও বুক প্রকাশিত হয়েছে। সাথে রয়েছে বেশ কিছু প্রকাশিত বই। আজকের উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য লেখক সমীর সরকারকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আজকের গল্পের সূত্রধার আমি সৌভিক। গল্পের গল্প পাঠে ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ থেকে সায়ন্তন। গল্পের মুখ্য চরিত্রে ইন্ড্রেক্স ক্রিয়েশন থেকে ইন্দ্রনীল। শুরু হচ্ছে লেখক সমীর সরকারের কলমে বটঝুড়ির নরখাদক। বুঝলে, আমি সেবার একটু উৎফুল্লতা আর ভয় নিয়েই বেরিয়েছিলাম বাড়ি থেকে। আমি বলে উঠলাম, নতুন চাকরির আনন্দ আর বাইরে যাওয়ার ভয়। ও হ্যাঁ, আমাদের পরিচয় দিই। আমি রেহান ঘোষ। আমি থাকি বর্ধমানের এক গ্রামে। আমি আমার বন্ধুদের সাথে এবার গ্রীষ্মের ছুটিতে দীঘা ভ্রমণে গিয়েছিলাম। আর আজ আমাদের ফেরার ট্রেন। বেশ সুন্দর একটা ট্রিপ ছিল এটা। আমরা এই 3 দিন ওখানে অনেক মজা করেছি আর অনেক ঘুরেছি। এই প্রথম আমার সমুদ্র যাত্রা ছিল, কাজেই আমার মধ্যে একটা আলাদা রকমের অনুভূতি কাজ করছিল। যাকে আর যিনি বলছিলেন উনি প্রাক্তন প্রাইমারি শিক্ষক অরিন্দম বসু। ওনার বাড়ি ব্যারাকপুর। উনিও ওনার স্ত্রীর সাথে দীঘা গিয়েছিলেন 7 দিনের জন্য। আমাদের আগেই ওনারা পৌঁছেছিলেন। ওখানে গিয়েই হোটেলে পাশাপাশি থাকি বলে আলাপ হয়েছে। বেশ রাশভারী লোক অরিন্দমবাবু। 50 শ্যামবর্ণ লোকটার মাথায় কাঁচা পাকা চুল, কামিয়ে রাখার দাড়ি, গোঁফ, পরনে একটা ফতুয়া আর পাজামা, পায়ে কাপড়ের জুতো। এখন বেশ রাত। আমরা আধ ঘন্টা আগেই ট্রেনে চেপেছি আর আমাদের একই কামরায় সিট পড়েছে। অরিন্দমবাবুর স্ত্রী যেমন গভীর ঘুমে আচ্ছন্ন, তেমনই অন্যদিকে আমাদের বন্ধুদের দলটা গভীর ঘুমে আচ্ছন্ন। আমি জেগে থাকবো বলেছি জেনে সবাই জানিয়েই দিয়েছে তাদের যেন ডেকে দিই, এইটুকু সময় তারা রেস্ট করবে। আমার আবার ট্রেন সফরে ঘুম আসে না, তাও আবার রাতে। আমি দারুণ মজা করি এই সময়টাতে। যেন মনে হয় পৃথিবীর টুকরো টুকরো সুখেরা আমার হাতের নাগালে এসে ধরা দিচ্ছে। যাকে আমি পাশের কামরায় গিয়ে একটা গল্পের বই নিয়ে বসলাম। এই কামরায় একজন ছিল, সে আগের স্টেশনে নেমে গেছে। আমি জানলার পাশে একটা সিট নিয়ে বসলাম। ভেতরে হালকা আলো, বাইরে রাতের অন্ধকার। এক আলাদা সৌন্দর্য থাকে এই রাতে। ট্রেনে বসে বাইরের এই দৃশ্য দেখার পর একটা মুহূর্তে পাশে রেখে দেওয়া বইটা খোলার জন্য হাত বাড়ালাম। ওখানে এক নতুন লেখকদের হাড় হিম করা কিছু ভৌতিক সমগ্র ছিল। আমি আসলে গল্পের বই পেলেই পড়তে থাকি, সেটা আর যাই হোক না কেন, গল্প হলেই হলো। তো ঠিক সেই সময় কামরায় এসে ঢুকলেন অরিন্দমবাবু। তুমিও দেখছি ঘুমোনি। আমি পা তুলে বসে উত্তর দিলাম, ওই আর কি, এই একটু ভূতের গল্প পড়বো বলে ভাবছি। এই মুহূর্তগুলো ঘুমিয়ে কাটাতে ইচ্ছে করছে না। এক একটা মুহূর্ত বন্দি করে রাখতে পারলে দারুণ লাগবে। উনি উল্টো দিকের জানলার দিকে বসলেন, তারপর একটু হেসে বলে উঠলেন, ভূতের গল্প? তা কখনো ভূত দেখেছ, কিংবা ভূত দেখতে ইচ্ছে করে না? আমি বইটা একদিকে রেখে দিলাম। বেশ একটা রহস্যময় লাগছে ওনার কথা। মনে হতে লাগলো আজ গল্পের বই পড়াচ্ছে, ওনার সাথে গল্প করে আমি বেশ নতুন কিছু জানতে পারবো। তাই আলতো হেসে বললাম,
আসলে কাকাবাবু তেমনভাবে কিছুই ভেবে দেখিনি, তবে বেশ হতো যদি কোনো ভূত দেখতাম। আচ্ছা, আমি তো এটাও জানি না ভূত আছে কি নেই, যতদূর সম্ভব নেই, শুধু একটু পড়ে কল্পনা করতে ভালো লাগে মাত্র। উনি পা তুলে বসলেন। বাইরের বাতাসে শরীরটা এতটাই শীতল করে দিচ্ছে যে ট্রেনের ভেতরের পাখাগুলো না চললেও হতো। কিছুক্ষণ পর উনি বললেন, মানুষ অভিজ্ঞতার শিকার হলে এই চিন্তা, যুক্তি, তর্ক সবই কিন্তু হারিয়ে যায়। তখন বুকের ভেতরে যে ভয়ের উদ্রেক হয় সেটা সমস্ত যুক্তিতর্ক বিলীন করে দেয়। ওনার মুখের অভিব্যক্তি সত্যিই এবার বদলে গেছে, আর এই হলুদ সোনালি আলোয় সেটা আরও রহস্যময় করে তুলেছে। আমি তাকিয়ে আছি ওনার দিকে, যেন মনেই হচ্ছিল ওনার জীবনে অনেক বড় একটা অভিজ্ঞতা আছে, যেটা ওনার মনের সমস্ত যুক্তি তর্ক এক নিমেষে উড়িয়ে দিয়েছিল। আর সেটা না হলে এতটা আত্মবিশ্বাস সহকারে উনি এই কথাগুলো বলতে পারতেন না। অরিন্দমবাবু আরও একটু সময় নিলেন, তারপর সোজাসুজি আমার মুখের দিকে তাকালেন। চারদিকে এতটাই নীরবতা ভর করেছে যে ট্রেনের এক নাগাড়ে চাকা ঘষে এগিয়ে যাওয়ার শব্দটা এবার আরও বেশি স্পষ্ট শুনতে পাচ্ছি। সাথে আরও অবাক হয়ে ওনার দৃষ্টির দিকে তাকিয়ে আছি। আচ্ছা, তবে বিশ্বাস হয় না যে ভূত আছে? আমি তাড়াতাড়ি বলে উঠলাম, না, তবে কাকাবাবু, আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি সত্যিই এমন কোনো পরিস্থিতিতে পড়েছেন যেটা আপনাকে বিশ্বাস করতে বাধ্য করেছে যে ভূত আছে। তুমি ঠিকই ধরেছ। আমিও সেই যুগের লোক হয়ে এটাই বলতাম যে এইসব আত্মা, ভূত এসব কিছুই নেই পৃথিবীতে। এসব আসলে লোকের মনের ভেতরে বাসা বেঁধে থাকা একটা ভয়ের রূপ মাত্র। মানুষ একা থাকলে এটাকে আরো প্রবলভাবে ভাবতে শুরু করে, তাই আরো বেশি করে ভয় পায়। আর আমার এটাও মনে হয় মানুষ ভয় পেতে ভালোবাসে, আর তাই ভয় পায়। কল্পনা করতে ভালোবাসে যে তার পেছনে কেউ আছে, কেউ তাকে অনুসরণ করছে, কেউ তার একা থাকাকে কাজে লাগাচ্ছে, আর তাই মানুষ ভয় পায়। আর তারপর আপনার সমস্যা না হলে বলতে পারেন, কিন্তু এই রাতের ট্রেন জার্নিটা তবে আজীবন মনে থেকে যাবে। আর আমি একটু আধটু লেখালেখি করি, আপনার জীবনের সত্যিকারের কোনো ঘটনা যদি লেখায় ফুটিয়ে তুলতে পারি, আমার তাহলে ভীষণ তৃপ্তি হবে সেটা লিখে। উনি হালকা শব্দ করে হাসলেন, তারপর বললেন, কেন বলবো না? আসলে এখন জেনারেশনটাই এমন জায়গায় দাঁড়িয়েছে যে এখানে কেউ কারোর গল্প শোনার মতো সময় রাখে না। সারাক্ষণ মোবাইল নামের চৌকো বাক্সটার ভেতরে নিজেদের রাজ্য তৈরি করতে ব্যস্ত। আর কিছু হতে না হতেই মানসিক রোগী আর স্লিপিং পিল। তোমার মধ্যে একটা আলাদা কিছু দেখলাম। তোমার মতো শ্রোতা হলেই না গল্প বলতে ইচ্ছে করে, অন্তত জমে থাকা কিছু গল্প কাউকে বলতে পারছি বলে আমার ভীষণ ভালো লাগবে। আমার ভেতর খুশি আর আলতো লজ্জা দুটোই কাজ করছে। সত্যিই অনেক ভালো লাগলো যে ওনার গল্প বলার জন্য উনি আমায় যোগ্য শ্রোতা বলে মনে করেছেন। ওনার মতো একজন অভিজ্ঞতা সম্পন্ন স্কুল শিক্ষকের থেকে এই একটা সার্টিফিকেট পাওয়া আমার কাছে আর কম কি। গৌরবে বুকের ছাতি ফুলে যাওয়ার মতো একটা কথা উনি বলেছেন, তাই একটু উসখুস করেই বলে উঠলাম, তাহলে বলুন না, আজ তবে বইয়ে না পড়ে আপনার মুখে গল্প শুনে অন্যরকম একটা অভিজ্ঞতা তৈরি করি। ব্যাস, তারপর থেকেই আমাদের গল্প বলা শুরু হলো। আমার প্রশ্নের উত্তরে উনি এবার বললেন, নতুন চাকরির আনন্দ ছিল মনে, আর নতুন জায়গা নিয়ে ভয় ছিল। তবু আমার বাড়ির কাছে হলে ভালো হতো। আমার চাকরি পড়েছিল উত্তরবঙ্গে। যেই ছেলে বাড়ির অতিরিক্ত আদরে বড় হয়েছে, সেই ছেলে আচমকা এত দূরে যাওয়ার কথা শুনলে কেমন লাগতে পারে তার। বাড়ি থেকে একটু কিন্তু কিন্তু করলেও
আমি সাহস দিলাম, বলেছিলাম, আমায় নিয়ে ভয় করতে হবে না, আমি তো বড় হয়েছি নাকি? একটু যদি তোমরা ছেড়ে না দাও তবে আমার সাহস বাড়বে কি করে বলো দেখি? এতটা বেঁধে রাখলে তো আমি চিরদিন ভীতু হয়ে থেকে যাব। আমায় আরেকটু অভিজ্ঞ হতে হবে না, বলো তো? আমি বাড়ির তৃতীয় সন্তান, আমার আগে দুটো দিদি, তারপর আমি। কাজেই আরো বেশি আদুরে ছিলাম। দিদি, বাবা, মা, এই এতগুলো লোকের দায়িত্বই ছিল আমার খেয়াল রাখা। ততদিনে দিদিদের বিয়ে হয়ে গিয়েছে। আমি পড়াশোনা শেষ করে চাকরির পরীক্ষা দিয়ে যাচ্ছি। তখনই চাকরিটা পেলাম, সুদূর উত্তরবঙ্গের নতুন একটা প্রাইমারি স্কুলের শিক্ষক হিসেবে। প্রথম চাকরি পাওয়ার আনন্দটা যে কেমন লাগে সেটা বলে বোঝানো যাবে না। তখন আমার বয়স 27। এতদিন ধরে এই পড়াশোনা, খাটনি আর অধ্যবসায়ের ফল যেন পেলাম। উফ, বুকের ভেতর একটা নতুন পথে চলার উদ্দামতা টের পাচ্ছিলাম। কিন্তু জায়গাটা দেখে একটু মন কেমন করে উঠছিল। এত দূরে, যদিও আমি একটু প্রকৃতি প্রেমী আর নিরিবিলি থাকতে পছন্দ করি, তবে সেটা তো তার চাইতেও অনেক গুণ বেশি নিরিবিলি। কারণ আমি শুনেছি ওই সমস্ত এলাকায় তখন বন আর বন, জঙ্গল দিয়ে চারদিক ঘেরা। সন্ধে হলেই শেয়ালের ডাক, চারদিক ঘুটঘুটে অন্ধকার, বিদ্যুৎ আসেনি কোথাও। বৃষ্টি একটু নামলেই ব্যাঙের ডাক। তবে বাড়ি থেকে এত দূরে একা থাকার ব্যাপারটাই আমার মনে এক অদ্ভুত ভয়ের উদ্রেক করছে। যদিও শুনেছি ওইদিকের লোকজন খুব ভালো, সাদাসিধে, কিন্তু আদৌ আমার সাথে সবকিছু ঠিকভাবে চলবে তো? আগেই বললাম বাড়ি থেকে একটু ভয় ছিল, কিন্তু আমি তাদের সামনে নিজের ভয়টুকু দেখতে দিলাম না। আমার মধ্যে যদি ভয় দেখতে পেত তাহলে তারা আর কোনো রকম ভাবে আমাকে পাঠাতো না। যাক, অবশেষে ট্রেন ধরলাম আমি। ঠিকানা জলপাইগুড়ি জেলার বটজুড়ি গ্রাম, ঠিক জলপাইগুড়ি আর কোচবিহার জেলার মাঝের অংশ। জলপাইগুড়ি শহর থেকে যেমন ঘন্টা 2 দূরত্ব, তেমনি কোচবিহার থেকেও ঘন্টা 2 পার্থক্য। এই 2 মাঝেই গ্রাম। আমায় নামতে হবে ধূপগুড়ি স্টেশনে। দুপুর নাগাদ ট্রেনে চেপেছিলাম। রাতটা ট্রেনের ভেতরে বেশ মজা করেই কাটিয়েছিলাম। আমি ইংরেজির ছাত্র হলেও বাংলা সাহিত্য বেশি পড়তাম। কিন্তু আসলে বাংলা উপন্যাসের ভেতর আমরা নিজেদের চারপাশের সব কিছু দেখতে পাই, আর আরো বেশি করে সেটা উপলব্ধি করতে পারি। কাজেই বাংলা উপন্যাস পড়তেই আমার বেশি ভালো লাগে। আমিও একটা ভূতের বই পড়তে পড়তে যাচ্ছিলাম সেদিন। বাইরে বেশ বৃষ্টি ছিল, সাথে উত্তরবঙ্গের দিকে ঢুকতে ঢুকতে আরো একটু শীতল আবহাওয়া। সব মিলিয়ে ভূতের গল্প পড়ার মতো দারুণ একটা সময়। আমি ধূপগুড়ি স্টেশনে যখন নেমেছি তখন বিকেল গড়িয়ে গিয়েছে। চারদিকে পরিবেশ বেশ পরিষ্কার, বৃষ্টি হওয়ার পর ঠিক যেমনটা পরিষ্কার লাগে। যাই হোক, ছোট্ট স্টেশন, আশেপাশে গাছগাছালির ভেজা একটা পরিবেশ, আর সাথে ভেজা মাটির গন্ধ। স্টেশনের বাইরে দাঁড়িয়ে চারপাশ দেখতে লাগলাম। আগেই চিঠি পাঠিয়ে সবকিছু ঠিকঠাক করে রাখতে বলেছিলাম, কারণ না হলে আমি পৌঁছে কোথায় থাকবো সেটা একটা দুশ্চিন্তার ব্যাপার হয়ে যাবে। চিঠির প্রত্যুত্তরে স্কুল কর্তৃপক্ষের থেকে একটা আশ্বাসমূলক বার্তা পেয়ে একটু নিশ্চিন্ত ছিলাম। ওনারাই আমায় রাস্তা বলে দিয়েছিলেন। ধূপগুড়ি স্টেশনে নেমে চারদিকে তাকালাম। চারদিকে তেমন লোকজন নেই, দোকানও তেমন নেই। দুটো চায়ের দোকান আর একটা মণিহারি দোকান, সাথে চারপাশে 2-1 লোক ট্রেনের অপেক্ষায় বসে।
আমি একটা দোকানে বসে চার দুটো বিস্কিট খেলাম। খিদে ভাবটা একটু কাটলো মাত্র। মা আসবার সময় লুচি, সবজি, নাড়ু ইত্যাদি করে দিয়েছিল। সেগুলোর মধ্যে কিছু নাড়ু তখনও ছিল, তবে চায়ের নেশা পাচ্ছিল, তাই একটু গলাটা ভিজিয়ে নিলাম। তাড়াতাড়ি উঠতে হবে, হাতে সময় কম। এবার গরুর গাড়িগুলোর দিকে যেতে হবে। বিকেল গড়িয়ে এসেছে। না জানি ওই গ্রাম এখান থেকে কতটা দূর হবে। যদি অনেক দূর হয় আর যেতে যেতে রাত হয়ে যায়, তাহলে বিপদে পড়ব। যাক, একটা গরুর গাড়িকে জিজ্ঞাসা করে জানতে পারলাম স্টেশন থেকে 9 ক্রোশ দূরে সেই বটঝুড়ি গ্রাম। অন্তত ঘন্টা দেড়েক লাগবে। যাক, রাত হবে না, সন্ধ্যের মধ্যেই পৌঁছে যাব ঠিক। আমি আমার ব্যাগপত্র নিয়ে ওনার গরুর গাড়িতে রাখতেই গাড়োয়ান বলে উঠলেন, ভালো করে বসবে বাবা, পথ কিন্তু ভীষণ খারাপ। একেই খালখানা খন্দ, তার উপরে আবার এখন বৃষ্টি, পিছলাও আছে। কিন্তু তুমি বাবা একটু ভালো করে বসে থাকো। আচ্ছা মশাই, আপনাকে ভাবতে হবে না, আমি ঠিক মতো বসবো। ব্যাস, আমি তার গরুর গাড়ির ভিতরে উঠে পড়লাম। বাইরে তখন গোধূলির লালচে আভা ছড়িয়ে গিয়েছে চারিদিক। ভেজা পাতার উপর লাল রং যেন লেপ্টে আছে। এক টানা গরুর গাড়ির শব্দ হয়ে যাচ্ছে। আমি ভেতরে বসে বাইরের দিকে তাকিয়ে আছি। ধীরে ধীরে প্রকৃতি কেমন নিজের রূপ বদলে নিচ্ছে, এটাই দেখছি বেশ আয়েহেস করে। গোধূলির লালচে রংটার উপর কালো বর্ণের রংটা ঢেলে কেমন যেন মিশিয়ে দিচ্ছে, সেটাই অদ্ভুতভাবে দেখে চলেছি। কাদার উপর খ্যাচ খ্যাচ করে চলা গরুর পায়ের শব্দটা যেন এক অন্য মাত্রা দিচ্ছে এই যাত্রায়। মাঝে মধ্যে গাড়োয়ান কথা বলছে, আমিও তার উত্তর দিচ্ছি। কখনো বা বলছেন, তো বাবা, সেই কলকাতা থেকে এই গায়ে মন বসবে তো? না মানে, কেমন জায়গায় তুমি ছিলা আর এখন এইখানে কেমনটা লাগে? আমিও আলতো হেসে বলছি, চাকরির সূত্রে আসতেই হলো মশাই, আর থাকতেই হবে। ভালো লাগুক খারাপ লাগুক যাই হোক, আমায় তো থাকতেই হবে। আর একটা অন্যরকম জায়গায় থাকতে আমার খারাপ লাগবে না। গ্রাম আমার ভালোই লাগে। দূরে গ্রাম থেকে কখনো কখনো শঙ্খ আর উলুধ্বনি ভেসে আসছে। সেই মুহূর্তে আলাদা একটা পরিবেশ যেন সৃষ্টি করছে সেগুলো। এবার সরু পথের দুদিকে বড় বড় গাছ আর জঙ্গল দেখা যেতে লাগলো। ওখান থেকেই ঘরে ফেরা কিছু পাখির কিচিরমিচির আর পেঁচার অদ্ভুত ডাক কানে আসতে লাগলো। আরো দূরে সুর করে শিয়ালের ডাক শুরু হয়ে গিয়েছে। কাছে দূরে বাড়ি এবার চোখে পড়ছে। সবগুলো বাড়িতেই ঘরে ফিরছে সবাই। মাঠের কাজে ব্যস্ত থাকে বাড়ির প্রায় প্রত্যেকটা লোক, তারাই ঘরে ফিরছে। সাথে নিয়ে ফিরছে গবাদি পশু। সব মিলিয়ে হল্লা চিল্লা চলতেই থাকে চারদিকে। আমরা চুপচাপ এগিয়ে চলেছি গরুর গাড়ি নিয়ে। কখনো গরুর ডাক আর কাদার উপর তার হেঁটে যাওয়ার শব্দ বাদে গাড়োয়ানের দুটো কথা। ব্যাস, এভাবেই আমরা চলছি। 9 ক্রোশ পথ চলতে হবে। পথে খেয়ে নিয়েছি দুটো নারকোল নাড়ু, তারপর জল খেয়ে বসলাম। বাইরে অন্ধকার, জোনাকি জ্বলছে চারপাশের ঝোপের ভিতর। বিদ্যুৎ না থাকার কারণে চারদিকে অন্যরকম একটা গুমোট অন্ধকার। সন্ধে বলেই গরম নেই। জানি না দিনে কেমন গরম, তবে শুনেছি উত্তরবঙ্গে গরম তেমন নেই। আরো এগোতে এগোতে রাত নামতে লাগলো। অর্ধেক পথ এসেছি এটা বুঝতে পারলাম। আরো অর্ধেক পথ যেতে হবে। গাড়োয়ান হ্যারিকেন জ্বালিয়ে নিয়েছেন। আমারও এখানে বেশ আলো আছে এখন। সেই আলোয় হেলান দিয়ে বসেছি। বাড়ি থেকে একটা
ফুরফুরে বাতাস গায়ে ধাক্কা দিচ্ছে। হেলান দিয়ে বসে বাড়ির কথা ভাবতে লাগলাম। মা এখন কি করছেন, বাবা এখন কি করছেন, এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গিয়েছিলাম মনে নেই। তন্দ্রা কাটলো গাড়োয়ানের ডাকে। বাবা, আইসে গিয়েছে আপনার জায়গা। এই যে, শুনতে পাচ্ছ বাবা? তোমার জায়গা চইলাইছে, উঠো। আমি চোখ মেলে দেখি আমার দিকে ঝুঁকে ডেকে চলেছেন গাড়োয়ান। তন্দ্রা কেটে বাইরের দিকে তাকালাম। ঘুটঘুটে অন্ধকারে একটা লণ্ঠন হাতে একজন মাঝ বয়সী লোক দাঁড়িয়ে আছেন বাইরে। আমি তাকাতেই উনি হাসলেন। আগে আসতে সমস্যা হয়নি তো কোনো? আমি নামলাম। বুঝতে পারলাম স্কুল কর্তৃপক্ষের লোক উনি, রাধাকান্ত বাবু। তাই প্রণাম করে বললাম, না না, আমার সমস্যা হয়নি। তাও তো রাত গভীর হবার আগেই আমি পৌঁছে গিয়েছি, এটাতেই রক্ষে। তারপর আবার কি, আমি গাড়োয়ানকে টাকা দিলাম। উনি যেটা বলেছিলেন তার থেকেও বেশি আমি দিয়েছি, কারণ ওনার মধ্যে সরলতা ছিল। অসময় হলে লোকে ভুল ভাল ভাড়া চেয়ে নেন, কিন্তু উনি কিচ্ছু চাননি। তার উপর আবার এই রাতে জল কাতা দিয়ে উনি ঘরে ফিরে যাবেন। আমায় গন্তব্যে রেখে উনি কতটা দূর আবার যাবেন তা জানি না। আমার থেকে এক্সট্রা টাকাটা পেয়ে ওনার মুখের অভিব্যক্তি একটু করুণ হলো। আমায় আশীর্বাদ করে শেষে চলে গেলেন। মাথার উপরে তখন চাঁদ উঠেছে। আমরা দাঁড়িয়ে আছি একটা আম গাছের তলায়, তার উল্টো দিকে কতগুলো বাঁশ ঝাড়। রাধাকান্তবাবু আঙুল তুলে আমার দক্ষিণ দিকে দেখিয়ে জানিয়ে দিলেন ওইখানেই স্কুল। এখন রাতের জন্য দেখা যাচ্ছে না, তবে হালকা চাঁদের আলোতেও আমি স্কুল প্রাঙ্গণের অল্প কিছু দেখতে পেলাম। মনে হলো এক চারা করে ঘর করা, তার সামনে দুটো বড় গাছ। মনে হচ্ছে কৃষ্ণচূড়া, তাই কৃষ্ণচূড়া ফুলের গন্ধ পাচ্ছি। এই সময় তো কৃষ্ণচূড়া গাছের ফুল ফোটে। যাক, উনি আমায় শেষে আমার ঘর দেখানোর জন্য ডাকলেন। আমি সামনের পথ দিয়ে ওনার পিছনে পিছনে এগিয়ে চলেছি। দুদিকে ঝোপের ভেতর ঝিঁঝি ডাকছে, দূরে জলার থেকে ব্যাঙের ডাক ভেসে আসছে। খুব কাছে বাড়ি নেই, অন্তত বিঘে ৩-৪ পর থেকে বাড়ি দেখা যাচ্ছে। সবগুলোতেই কুপির আলো জ্বলছে মিটমিট করে। বাচ্চারা বাড়ির বয়স্ক লোকের সাথে উঠোনে মাদুর পেতে খেলছে, আর রান্নাঘর থেকে গৃহিণীর রান্না করার শব্দ কানে আসছে। আমি ওনার পিছনে এগিয়ে যাচ্ছি আর চারদিকে ভালো করে তাকাচ্ছি। পাশে মাঠ, তার অন্যদিকে জঙ্গল। ওখানেই কি একটা যেন চোখে পড়ল। মনে হলো যেন কোনো সাদা পোশাক পরা লোক দাঁড়িয়েছিল অন্ধকারে, কিন্তু আমি তাকিয়ে কিছুই দেখতে পেলাম না। মনে কখন যে কি উঁকি দেয় বুঝতে পারি না। ভূত বিশ্বাস না করা আমিও এমন পরিবেশে এসে কেমন মুষড়ে আছি ভাবা যায়। আমার ঘরটা রাস্তার কাছেই। রাতের জন্য তেমন দেখা গেল না চারপাশ। ভেতরে একটা লণ্ঠন জ্বলছে বুঝতে পারছি। আমিও এগিয়ে চলেছি রাধাকান্তবাবুর হাতের লণ্ঠনের আলোতে। প্রথমে একটা কুয়ো পড়ল, তার চারদিকে কি সব লতা পাতা আর পাতাবাহার দিয়ে ঘেরা। ঘরটা মাঝারি মাপের, চাল আর দেওয়াল দুটোই টিনের, তার সামনে একটু উঠোন মতো। ঘরটার বারান্দায় আরও একটা ঘর করা আছে। ওই ছোট্ট ঘরটা রান্নার জন্য বেশ উপযোগী বলেই মনে হলো। তারপর আমার শোবার ঘর। চারপাশে বাতিঘর বলতে বিঘা 2 পর থেকে সেগুলো। একটু নির্জনতাই আছে। লোকের বাড়ি ঘেঁষা বাড়ি, আমার এমনিতেই ভালো লাগতো না এখানে এসে। ঘরের ভেতরে একটা খালি কাঠের বিছানা, তার একদিকে একটা খালি টেবিল, আর তার কাজ ঘেঁষে একটা কাঠের আলনা।
উনি আমায় ঘরে রেখে বলে উঠলেন, আমি বরং আপনার জন্য খাবার নিয়ে আসি, কেমন? আজ রাতে তো আপনি আর রান্না করতে পারবেন না। না না, আমার কাছে খাবার আছে, আপনাকে আর কষ্ট করতে হবে না। উনি হাসলেন। আরে, আমাদের বাড়িতে আপনার জন্য রান্না হয়েই গিয়েছে, এত ভাবতে হবে না আপনাকে। আর এতটা সফর করে যখন এসেছেন, তারপর কি আর ভাত না খেলে ভাল লাগে? আপনাকে আমার বাড়িতেই নিয়ে গিয়ে খাওয়াতাম, বুঝলেন? কিন্তু বড্ড ক্লান্ত কিনা। যাক, আপনি বিশ্রাম নিন, আমি সব নিয়ে আসছি। আমি আগে ব্যাগপত্র খুলে বিছানার জিনিসপত্র দিয়ে বিছানাটা সাজিয়ে নিলাম। টেবিলের কভার পেতে আমার দরকারি বইগুলো রাখলাম। তারপর হাতের ঘড়িটা খুলে টেবিলে রাখলাম, আর বাইরে লণ্ঠন নিয়ে হাত মুখ ধুতে গেলাম। গা হাত ধুয়ে একটা ফতুয়া পড়তেই বাইরের দরজায় ঠক ঠক শব্দ। আসছি। সেদিন দেশি মুরগির ঝোল আর নদীর মাছ দিয়ে দারুণ খেয়েছিলাম। রাতে সেই নির্জনে ঘুমোতে একটু কেমন লেগেছিল বই কি। কতক্ষণ এদিক সেদিক করেছি, কোনো একটা শব্দ হতেই চমকে উঠেছি। আরও রাতে রেডিওতে গান চালিয়ে সেটার উপর মনোযোগ দিয়ে ঘুমোতে চেষ্টা করেছি। পরের দিন আবারও রাধাকান্তবাবুর বাড়ির খাবার খেয়েছিলাম আমি। রবিবার ছিল বলে হাতে সময় ছিল। উনি আমায় সারা গ্রাম ঘুরিয়ে দেখিয়েছিলেন, সাথে স্কুলও। বেশ সুন্দর প্রকৃতির কোল ঘেঁষে স্কুল। কৃষ্ণচূড়া গাছের নিচে একচালা করে বাঁশের কাজ করা দেওয়াল, 3টে ঘর, পিছনে আরো জঙ্গল ঘন। কেমন একটা সুর আসতে থাকে সারাদিন ওখান থেকে। ওইদিকে কারোর পা যে পড়ে না তা দেখেই বোঝা যায়। তবে বেশ সবুজে ঘেরা গ্রাম, ঠিক যেমনটা আমার ভালো লাগে। হাতের কাছে দোকান না থাকলেও মিনিট 2-এর মধ্যে ছোট বাজার আছে, ওখানে প্রায় সবই পাওয়া যায়। যাক, এইভাবে গেল সেই দিনটা। পরের দিন আমাদের স্কুল শুরু। স্কুলে গিয়ে সবার সাথে আলাপ হলো। আমি বাদে 2জন আরও শিক্ষক ছিল, একজন মহসিন আলী আর একজন সবুজ রায়। 2জনের বয়স প্রায় আমার মতোই, কাজে কোনো সমস্যা হলো না মিশে যেতে। স্কুলের একটা ঘর টিচারদের বসার জন্য, আর 2টো ঘর 2টো ক্লাস ভাগ করে বসে। একটায় 1-2, অন্যটায় 3-4। আমার পড়ানো শুরু করলাম। নতুন জীবনের অভিজ্ঞতা বেশ সুন্দর। ছাত্রছাত্রী ও শিক্ষকদের সাথে বেশ ভালো সম্পর্ক হলো। এই জায়গাগুলো এখনো অনেক অনুন্নত, আর তাই ভীষণ সবুজ আর ভালোবাসার চাদরে মোড়া। তখনও তাই ছিল, তবে ছাত্র সংখ্যা অনেক কম। স্কুলে পড়ার বয়সে ওখানকার বাচ্চারা কাজ করত। আমরা অনেক বুঝিয়ে কত ছাত্রকে স্কুলে নিয়ে আসতাম। এভাবেই চলছিল। স্কুলের পরে ঘুরে বেড়াতাম মাঠে বনে, আর গ্রামের লোকের সাথেও বেশ বন্ধুত্ব হলো। একজন এক রকম শাকসবজি দিয়ে যেত। কেউ বাড়ির শাকসবজি, কেউ বা মাছ মাংস দিয়ে যেত। একটা ভালো বন্ধুও হয়েছিল, ওর নাম ছিল পরেশ। কাজের ফাঁকে ও এসে গল্প করত, বাজারে নিয়ে যেত, নদীতে স্নান করতে নিয়ে যেত। কলকাতা থেকে গিয়েছি মানেই আরো অন্যরকম ভাবে তাদের কাছে আমি বিশেষভাবে থাকতাম। এই ছিল দিনকাল। সব কিছু ঠিকঠাক। জায়গাটার প্রেমে পড়ে গেলাম। বাড়িতে লম্বা করে চিঠি লিখে পাঠালাম। বাড়ির লোকও উত্তরে একটা শান্তির বার্তা দিয়েছিলেন সেদিন। তবে জায়গাটা যে সুন্দরের সাথে আরো কিছু রূপ নিজের মধ্যে লুকিয়ে রেখেছে, সেটা কদিন পর বুঝতে পারলাম আমি। দিনটা একটা বৃষ্টির দিন ছিল। ক্লাসের ফাঁকে আমরা বসে আছি স্টাফ রুমে। আমরা 3জন আর নতুন আসা কেরানি হরি কাকা। বৃষ্টি মানেই বেশ একটা পরিবেশ। চারদিকে কখনো সব কিছু ঝাপসা, আবার কখনো দৃশ্যমান। মাথার উপরে চালে বৃষ্টির অবিশ্রান্ত শব্দ। মাঠঘাট সব জলে থই থই।
চায়ের কাপে চুমুক দিতে ব্যস্ত আমরা। বাচ্চারা এদিক সেদিক খেলছে। তার মধ্যে কজন আধ ভেজা হয়ে স্কুলের পিছনের দিকে বাগানে, ওখানে 2-3টে কাঠ সুপারির গাছ ছিল। উত্তরবঙ্গে ওই গাছগুলো দেখেছি, বেশ লম্বা গাছ, তাল গাছ সমান উঁচু হবে, তার মাথায় পাতা আর তার ফাঁক ফোকর দিয়ে লম্বা ঝুল করে সেই ফলগুলো হয়, পড়ে থাকে চারদিকে। কাঁচা খোসা থাকে কালো রঙের, সেগুলোও খাওয়া যায়। আর বড় হলে খোসা খুলে কালো রঙের ফলটা দেখা যায়, শক্ত আর উপরটা কালো। ওগুলো বিক্রি হয়, কিন্তু বাচ্চারা ওগুলো খেতে যায় ওখানে। একটা আচমকা চিৎকারে আমাদের ধ্যান ভাঙল, সাথে সাথেই বাইরে বাজ পড়ার প্রবল শব্দ হলো। তার আলোয় চারিদিকে এক অদ্ভুত উজ্জ্বলতার সৃষ্টি হয়েছিল। আমরা বাইরে এলাম, ততক্ষণে চারদিক থেকে সমস্ত ছাত্ররাও বাইরে এসেছে। আমরা তাকিয়ে আছি স্কুল ঘরের কোণে সরু ফাঁকা অংশটা দিয়ে পিছনের বাগানে যাবার রাস্তায়। ওদিক থেকে ছুটে আসছে রুমা, পল্টু আর হাসান। ছুটে এসে ওরা বারান্দায় দবাস করে বসলো। সবার বুক প্রচণ্ড রকমের ওঠানামা করছে। আমরা ধরে স্টাফ রুমের বেঞ্চে বসিয়ে দিলাম। বাকি ছাত্ররা কি সব বলা বলি করছে বারান্দায়। ওদের একটু সময় লাগলো ঠিক হতে। তারপর পল্টু বলতে শুরু করলো সবটা। বাইরে তখন অনেক কমে এসেছে বৃষ্টিটা। স্যার, আমরা কাঠকুট সুপারি কুড়োতে গেছিলাম ওদিকে, সবাই একসাথে গেছিলাম। সবাই চলে আসার পর আমরা আর আসিনি, কুড়িয়েই যেতে থাকলাম। মাটির ওপর যে কাঠ সুপারিগুলো তলা পাকিয়ে পড়েছিল, সেগুলো 2 হাতে সরিয়ে নিয়ে দেখতে লাগলাম ভালো কোনো কাঠ সুপারি আছে কিনা। আর ওগুলো সরাতেই আমি একটা মুখ দেখতে পাই, কাঠ সুপারি দিয়ে ঢাকা ছিল। আমি সরাতেই দেখি একটা কেমন ফ্যাকাশে মুখ, তার লম্বা চুল চারিদিকে ছড়িয়ে গিয়েছে, চোখ দুটো একেবারে সাদা, তবে মনে হচ্ছে আমাদের দিকেই তাকিয়ে রয়েছে। ওর পচা নাকটা ঝুলে আছে ওর দাঁতের ওপর, কি বাজে দেখতে। আমরা সেদিন সবাই মিলে গিয়ে আর কিছু দেখতে পাইনি। মনের ভেতর বিজ্ঞান বাসা বাঁধলেও সেদিন এই কথাগুলো একেবারে উড়িয়ে দিতে পারিনি। বাচ্চাদের বলে দিয়েছি ওইদিকে আর না যেতে। অবশ্য বাচ্চাদের না যাওয়ারই কথা। এসব শুনে সবার ভেতর ভয় চেপে গিয়েছে। সবাইকে সেদিন ছুটি দিলাম, আর ওই বাকি 3 জনকে বাড়ি পৌঁছে দিলাম আমরা শিক্ষকরা মিলে সাইকেলে করে। ওদের ভয় তখনও কাটেনি। সেদিন বাড়ি ফিরে আসার পর আমার কেমন একটা লাগছিল যেন। বারবার যেন ছেলেটার বলা সেই বর্ণনাটা চোখের সামনে দেখতে পাচ্ছি। কোনো মতে সেদিন রাতের রান্না সেরে শুয়ে পড়েছিলাম। বাইরে গভীর রাত, দূরে শিয়ালের ডাক আর পাল্লা দিয়ে পাড়ার ভেতরের কুকুরের ঘেউ ঘেউ শব্দ। কানের কাছে রেডিও চলছিল। বাইরে থেকে এমন সময় কারোর ডাক শুনি, মাস্টারমশাই, ও মাস্টারমশাই। আমি রেডিওর সাউন্ড কমিয়ে আরো একবার শুনতে চেষ্টা করলাম। গাছের পাতা টিনের চালে লেগে খড়খড় শব্দ করছে। মাস্টারমশাই। আমি দরজা খুলে দেখি অন্ধকারে দাঁড়িয়ে আছে পল্টু। লণ্ঠনের আলোয় ভয়ার্ত তার চোখ। পল্টু, তুই তাও এত রাতে? কিছু হয়েছে? মাস্টারমশাই, ওই মুখটা আবার দেখেছি। আবার দেখেছিস? কোথায়? আসবেন মাস্টারমশাই, একটু আমি দেখিয়ে দিচ্ছি। অন্ধকারে আমি তার সাথে বেরিয়ে পড়লাম। হাতে লণ্ঠনটা অবধি নিইনি। মাথার উপর অর্ধেক চাঁদ, তার আলোয় এই গাছ জঙ্গলের ভেতর এগিয়ে চলেছি। কোনো একটা পাখি অন্ধকারে বসে ডাকছে কেমন একটা সুরে। পল্টু আমার থেকে কিছুটা আগে আগে যাচ্ছে। আমি চেষ্টা করেও ওর সাথে যেতে পারলাম না। এত জোরে হাঁটছি, কিন্তু দূরত্ব একই থাকলো। এমন সময় মনে পড়ল
পল্টু এত রাতে স্কুলের এখানে কেন আসবে? ওর বাড়ি সেই কত দূরে, আর আমি কিছু না ভেবে এইভাবে অদ্ভুত একটা ঘোরের ভেতরে কি করে তার সাথে এগিয়ে চলেছি। চমকে উঠে দাঁড়িয়ে পড়লাম। সামনে পল্টুও থেমে গেল, এদিকে ঘুরল, ভয়ার্ত কণ্ঠ ওর। মাস্টারমশাই, কি হলো মাস্টারমশাই? থেমে গেলেন যে? চলুন তাড়াতাড়ি। কি হলো, থেমে গেলেন কেন? আমি এক ছুটে ঘরে এসে ঢুকলাম, পিছনে আর তাকাইনি। বুকটা অদ্ভুত রকমের ওঠানামা করছিল। কোনো দিকে না তাকিয়ে জল কাদা দিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে একেবারে ঘরে এসে দরজা আটকিয়ে দিলাম। বাইরে তখন একটা সুর বলতে বলতে থেমে গেছিল। কি হলো মাস্টারমশাই, থেমে গেলেন যে? আসুন না, আমার ভয় লাগছে। দরজায় হেলান দিয়ে নিচের দিকে তাকিয়ে আছি। পরনের ধুতিটা কাদায় মাখামাখি একেবারে। যাক, তবুও ফিরে তো এসেছি। সেই শীতল আবহাওয়াতেও অদ্ভুত রকমের ঘেমে গিয়েছিলাম। ঘরের ভেতর এমন সময় একটা ফ্যাকাশে কণ্ঠ শুনতে পেলাম। আছি আছি আমি, তোমার খুব কাছে আছি, অনুভব করো করো। আমি চিৎকার করে উঠলাম, কে কে? তখনই শুনতে পেলাম একজন প্রবীণের কণ্ঠ। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি চলে এসেছি তোমাদের প্রিয় প্রোগ্রাম মাঝরাতের অভিজ্ঞতা নিয়ে। বুঝলাম রেডিওতে সেই শো শুরু হয়ে গিয়েছে, যেটা রোজ চলে মাঝরাতে। তাড়াতাড়ি ওটা বন্ধ করে দিলাম। সেদিন সারা রাত আর ঘুমোতে পারিনি। ঘুমানোর মতো মনের ভাবও আর ছিল না। ভোরের দিকে ঘুমিয়েছিলাম। সকালে বাইরে লোকের আওয়াজ পেয়ে চমকে উঠলাম। গ্রামে একটা কিছু হলে সবাই মিলে আলোচনা করতে বসে না, ঠিক সেটাই মনে হচ্ছিল। এত সকালে কি এমন খবর পেল যে এমন আলোচনা শুরু হয়েছে? যাক, আমি উঠলাম। দরজা খুলে বাইরে বেরিয়ে আসতেই আমার দিকে পরে এসে এগিয়ে এলো। তোর স্কুলের পল্টু কাল রাতে মারা গিয়েছে রে। শুনলাম স্কুলের পেছনে কি দেখে নাকি চমকেছে। সারা রাত জ্বর, ওষুধ খাওয়ানোর পরেও ঠিক হয়নি। আমি কিছু ভাবার মতো অবস্থায় ছিলাম না। সেদিন অনেকক্ষণ নদীর পাড়ে বসেছিলাম কোনো কারণ ছাড়াই। স্কুল সেদিন বন্ধ হলো, শোক পালন হয়ে ছুটি হলো সবার। আমি অনেকক্ষণ ধরে বিষয়টা নিয়ে ভেবেছিলাম, কিন্তু কোনো কুল কিনারা করতে পারিনি। সেই রাতে আদৌ কে এসেছিল সেটাও বুঝতে পারিনি। আর পল্টু যেই মহিলার রূপ বর্ণনা করেছিল, সেই মহিলাই বা কে ছিল? সত্যি কি তবে স্কুলের ভেতর কিছু আছে? আর পল্টু কি আদৌ মৃত্যুদণ্ড পাওয়ার মতো কোনো ভুল কাজ করেছিল? নিষ্পাপ একটা শিশু অকালেই ঝরে গেল। জানি না এর জন্য কে দোষী, তবে কেন যেন অজান্তেই নিজের উপর আর এই স্কুলটার উপর দোষ দিতে ইচ্ছে করছিল। কদিন হলো মাত্র স্কুলটা খুলেছে, তাতেই এমন একটা অভিজ্ঞতায় পড়তে হলো সবার। জানি না এবার আদৌ ছাত্র এখানে আসবে কিনা, আর গ্রামবাসীদের মনে যে ভয় তৈরি হয়েছে সেটার পর তারা নিজেদের বাচ্চাদের এখানে পাঠাবেন কিনা। পল্টুর এত বড় ক্ষতি হলেও ওর বাকি বন্ধু দুজনের কিন্তু কিচ্ছু হলো না। জ্বর হয়েছিল, তবে সেটা সেরে গিয়েছিল। ঝাড়ফুঁক করতে হয়েছিল। পরদিন আমি গিয়েছিলাম পল্টুর বাড়িতে। ওর বাবা, মা, দাদা সত্যি অনেক সরল মনের। এই মুহূর্তেও ওরা আমার আপ্যায়নের কোনো ত্রুটি রাখেনি। তবে আমি গিয়েছিলাম নিতান্তই একটু সাহায্য করতে। কিছু টাকা আর ফল নিয়ে চলে এসেছিলাম। কেমন যেন কিছু শুনতেও ইচ্ছে করছিল না। এটুকুই শুধু শুনেছি যে
পল্টু অচেতন অবস্থায় ভয় পেয়েছিল আর নেশাতুরের মতো বিড়বিড় করে বলে গিয়েছিল, ফ্যাকাশে মুখ, লম্বা চুল তার ছড়িয়ে গিয়েছে, চোখ দুটো একেবারে সাদা। কি ভয়ঙ্কর দৃষ্টি সে বিভৎস চোখের। নাকটা ঝুলে আছে দাঁতের ওপর। কি বাজে দেখতে। আমার বড্ড ভয় লাগছে, আমার বড্ড ভয় লাগছে। দুদিন স্কুল বন্ধ হলো, তবে তারপর ঠিক খোলা হলো। বেশ মোটা করে পাঁচিল দেওয়া হলো বাগানের দিকে। স্কুলের কোনো ছাত্রছাত্রী যেন না যেতে পারে সেদিকে, সেজন্য কাঁটা গাছও কিছু লাগানো হলো। স্কুলের সামনের দিকটা বাদ দিয়ে পিছনের সবগুলো দিকেই টিনের দেওয়াল লাগানো হলো। সাবধান হতে হবে, তবে এমন স্বাদের একটা স্কুল তো আর বন্ধ করে দেওয়া যায় না, তাই না? আমি পরেশকে বলেছিলাম কিছু আছে কিনা এই জায়গাটায়। ও বলেছিল নেই, তবে একটু চিন্তান্বিত হয়ে বলেছিল, তবে আমার মনে হচ্ছে অরিন্দম, এই জায়গাতে স্কুলটা খোলা বুঝি ভালো হয়নি, তাই না? আর কিছু বলেনিও। গ্রামবাসীদের কাছে বললেও কিছু জানা গেল না। জানালো এই নিয়ে নাকি সবার চিন্তা, যে কেন এমন একটা বাজে ঘটনা ঘটে গেল। আরও একদিন দুদিন গেল, আমরা বেশ ভালোভাবে স্কুল শুরু করলাম। সব শিক্ষকরা আগের মতোই পড়াতে আরম্ভ করলো। সারাদিন স্কুলে ভালোই কাটত। তারপর সেই রান্না করে খাওয়ার পর রাত্রের সময়টা বিশ্রী রকমের লাগত। প্রকৃতিকে ভালোবাসি, কিন্তু এই নির্জন প্রকৃতির মাঝে এমন একটা অভিজ্ঞতা হলো যে সেই ভালোবাসাটা এক প্রকার ভয়ে পরিণত হলো। বাড়িতে শুধু ভালো আছি বলে দিলাম, কিন্তু আমি জানি কতটা ভালো ছিলাম। সারাদিন সবুজের ভিড়ে হারিয়ে যেতে ভালো লাগতো, কিন্তু রাত নামলেই সেই চালের উপর গাছের ডাল লেগে হওয়া শব্দটাও চমকিয়ে দিত। পরে আসত সন্ধ্যের সময়, কিন্তু ওর মাঠে কাজ থাকতো বলে রোজ আসা হতো না। পাড়ার লোক আসত, রাধাকান্ত বাবু আসতেন, কিন্তু রোজ তো সেটা নয়। আর রাত বাড়ার সাথে সাথেই তো সবাই নিজের বাড়িতে রওনা হয়, তখন আরো অন্যরকম লাগতো। তারপর এলো একটা বৃষ্টির দিন। স্কুল বেশ ভালোভাবেই শুরু হয়েছে, আর কোনো খারাপ জিনিস কারোর চোখের সামনেই পড়েনি। আর কোনো বাচ্চাও বাগানের দিকে যায়নি। বেশ সবকিছু ঠিকঠাক। তবে সেই দিনের ঘটনাটা ভাবলে এখনো আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। বলেই উনি চুপ করলেন একটু। আমি খেয়াল করলাম ওনার চোখ দুটো বিস্ফারিত। সেই দৃষ্টিতে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে আছেন উনি। ঘাম ঝরছে ওনার গা দিয়ে, শরীরের রোমকূপগুলো একেবারে দাঁড়িয়ে গেছে। উনি একটু বিশ্রাম নিয়ে আবার বলতে শুরু করলেন। দুদিন আগে বাজারে গিয়ে আমি একটা হনুমানজির লকেট এনেছিলাম। এই জায়গায় থাকতে থাকতে ভয়টা ভীষণভাবে গ্রাস করেছিল। সেটার থেকে বাঁচতে আমার নাস্তিক মনটা ঈশ্বরের প্রতি বিশ্বাসী হয়ে উঠল। বাড়িতে মা কত কিনা বলেছেন আমি নাস্তিক বলে, কিন্তু কখনো ঠাকুর ঘরে ঢোকানোর আর সাধ্য হয়নি ওনার। বাজারে একটা লোককে মাদুর পেতে লকেট, আংটি ইত্যাদি বিক্রি করতে দেখেছিলাম। ওখান থেকে হনুমানজির লকেটটা নিয়ে গলার সোনার চেনে লাগিয়ে নিয়েছিলাম, আর মনে মনে বলেছিলাম, রক্ষে করো তুমি ভগবান, এতদিন ডাকিনি বলে আবার রেগে থেকো না। সেটা গলায় ঝুলিয়ে দিনে যে গতবার দেখি তার ঠিক নেই। বারবার ওটা গলায় দেখে যেন মনে হতো যে আমার আর কোনো ভয় নেই। হ্যাঁ, সেই বৃষ্টির দিনটা। 12টার পর আকাশ ভীষণ কালো হয়ে আসতেই স্কুল ছুটি হলো। ছাত্ররা চলে যাওয়ার পর সবকিছু তালা লাগিয়ে আমরা বেরিয়ে যাব, এমন সময় এক বিকট শব্দে আমরা মাঠ থেকে বারান্দায় ছুটে এলাম। তাকিয়ে দেখলাম
সমস্ত গাছপালার সে কি ভয়ঙ্কর দুলুনি। বেশ সজোরে হুট করেই শুরু হয়েছিল এই ঝড়। আকাশ কালো দেখে ভেবেছিলাম একটু বৃষ্টি হবে, কিন্তু এমন ঝড় শুরু হবে ভাবতেই পারিনি। এমনিতেই কালো আকাশ, তার উপর এমন শব্দ করে একটা ঝড়, ঠিক যেন হাজারটা সমুদ্রের তরঙ্গ একসাথে লাফিয়ে উঠেছে। আমরা তাড়াতাড়ি করে একেবারে অফিস রুমে গিয়ে ঢুকলাম। চারদিক অন্ধকার, আমাদের কাছে টর্চও ছিল না। বিদ্যুতের ঝলকানিতে কখনো আলোকিত হতে চারদিক দেখা যাচ্ছে। আমরা চারজন চেয়ার নিয়ে পাশাপাশি বসলাম। বাঁশ আর টিনের দেওয়ালের উপর ঝড়ের বিধ্বংসী শক্তি আছড়ে পড়তেই সেগুলো কেঁপে উঠছিল। মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে সেগুলো উড়িয়ে নিয়ে যেতে পারে এই ঝড়। চারদিকের ফাঁক ফোকর দিয়ে আসা জলের ছাঁটে ভিজেও গিয়েছিলাম আমরা কিছুটা। সবাই সেই অন্ধকারে ঘাপটি মেরে চুপ করে বসেছিলাম। কারোর মুখে কোনো আওয়াজ নেই। কোনো এক বিরাট কুক্ষণের অপেক্ষায় যেন আছি আমরা। একটু শান্ত হলো চারদিক। চারদিকের অবস্থা দেখতে হরি কাকাই দরজা খুলতে গেলেন। আমরা পিছনে তখনও মূর্তির মতো দাঁড়িয়ে আছি। উনি দরজা খুলতেই কয়েক সেকেন্ডের মধ্যেই কোথাও থেকে দমকা একটা গোটা ঝড় যেন কপাটে আটকানো জলের বন্যায় চারিদিকে প্লাবিত করার মতোই দরজা দিয়ে ভেতরে ঢুকে গেল। হরি কাকা ছিটকে গেলেন টেবিলের দিকে। আমরা দাঁড়িয়ে পড়েছি। দরজার দিকে কারোর এগোনোর শক্তি ছিল না আর। বিকট শব্দ করে ঝড় তখন ঘরের ভিতরের দিকে তার গতিতে ছুটে চলেছে। সারা ঘরে সেটা কানের পর্দা ফাটানোর মতো শব্দ করে চলেছে। আমি কান চেপে ধরলাম। এমন অবস্থায় কখনো পড়িনি আমি। চোখ খুললাম এক বীভৎস চিৎকার শুনে। মনে হলো সেটা হরি কাকার চিৎকার। আমি চোখ খুললাম অনেক কষ্টে। তাকিয়ে দেখি বাকি দুজন মেঝেতে হুমড়ি খেয়ে পড়ে আছে, আর পিছন করে দাঁড়িয়ে আছে এক বিকট নারী মূর্তি। কি যেন খুঁজছে সে। বিদ্যুতের ঝলকানিতে তার পিছনটুকুও দেখা গেল। পচা গলা তার শরীর মনে হলো, কারণ কোথাও আঁচড় লেগে ঝুলে আছে এক খণ্ড মাংসপিণ্ড, আর সেটা বিবর্ণ রক্তহীন। পোশাক বোঝা যায় না, তবে সেটা নোংরা আর স্বল্প বলেই মনে হচ্ছে। তার মাথার এলোমেলো নোংরা লম্বা চুলগুলো ছাপিয়ে আছে তার পিঠ আর হাতের দুদিকে। কিন্তু হরি কাকা কোথায়? আমি এগিয়ে গেলাম মহসিন আর সবুজের দিকে। হরি কাকা কোথায়? এই ঝড়ের ভেতর আমার কথা কেমন শোনা গেল নাকি গেল না জানি না, তবে তৎক্ষণাৎ হরি কাকাকে দেখলাম। সেই নারী মূর্তি তাকে নিজের হাত থেকে আছড়ে ফেলেছে মেঝেতে। হরি কাকার মুখটা বিদ্যুতের ঝলকানিতে দেখে আমরা দাঁড়িয়ে থাকতে পারলাম না। গলা থেকে পেট অবধি কোনো হিংস্র জন্তু যেন নিজের প্রচণ্ড ক্ষুধার মুহূর্তে গোগ্রাসে কামড়ে খেয়েছে নিজের সর্বশক্তি দিয়ে। তাই কোনো মতে একটা সরু চামড়ায় উদরের সাথে জুড়ে আছে হরি কাকার রক্তাক্ত মাথা। চোখ দুটো কেমন ভয়ঙ্কর ভাবে মেলে আছে। জিভটা বেরিয়ে আছে অনেকটা। পেটের ছেঁড়া নাড়ি ভুড়ি বিশ্রীভাবে দলা পাকিয়ে আছে। তারপর ছেঁড়া খোড়া ধুতি আর পা। এইসব মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে গেল। এবার সেই মুখটা এদিকে ঘুরল। কিছু ভাবার বা করার আগেই তার বীভৎস রূপটা আমাদের বুকের ভিতরের হৃৎপিণ্ডটাকে যেন থামিয়ে দিল। ঠিক পল্টুর বলা কথাগুলো মাথায় আসছে। ফ্যাকাশে মুখ, লম্বা চুল তার ছড়িয়ে গিয়েছে, চোখ দুটো একেবারে সাদা। কি ভয়ঙ্কর দৃষ্টি সে বিভৎস চোখের। নাকটা ঝুলে আছে দাঁতের ওপর। কি বাজে দেখতে। হ্যাঁ, ঠিক এমনই। তবে তার সাথে আজ ওর সারা বুক আর মুখ রক্তে ভাসছে। কে ও? আমরা তিনজনে দরজার দিকে ছুটে যেতে লাগলাম।
কিন্তু দরজা আচমকা থেমে গেল। আমরা অসাড় হয়ে দরজার উপর মাথা ঠেকিয়ে চোখ বুজে আছি। পিছনে তাকানোর মতো সাহস বা শক্তি কিছুই নেই। এমন সময় আমি আরো একটা চিৎকার করে পিছনে তাকালাম। তাকিয়ে দেখি সেই নারী মূর্তি নিজের দুই তীক্ষ্ণ নখ বিশিষ্ট হাতে ধরে আছে মহসিনের মাথা। মহসিন ধড়ফড় করছে, কিন্তু কিছুতেই ছাড়াতে পারছে না নিজেকে। আমরা দুজনেই ওকে ছাড়াতে যেতেই যেন এক অজানা শক্তি আমাদের ছিটকে ফেলে দিল। সারা ঘর ঘুটঘুটে অন্ধকার, বাইরে তখনও ঝড়ের দাপট। এসবের মাঝে আমাদের চিৎকার কারোর কানে পৌঁছানোর কোনো উপায় নেই। ফাঁক ফোকর দিয়ে আসা বিদ্যুতের আলোতে চোখের সামনে দেখলাম কেমন করে ওর মাথাটা ছিঁড়ে নিজের মুখের ভেতরে পুড়ে দিতে লাগলো নারী মূর্তি। মাথাবিহীন রক্তাক্ত মহসিন পড়ে গেল মেঝেতে। দু একবার বুঝি কেঁপে উঠেছিল ওর শরীরটা। আমরা অবসন্ন হয়ে তখনও মেঝেতে, শরীর যন্ত্রণায় ফেটে যাচ্ছে, ধুতি পাঞ্জাবি সব ধুলো মাটি মেখে একসা। আর এবার আমার চোখের সামনে সবুজকে ধরল সে। বিকটভাবে সবুজ যন্ত্রণা পেতে পেতে মরতে লাগলো একইভাবে। ওর হাত পা সব সেই নারী মূর্তি টেনে ছিঁড়ে তৃপ্তি সহকারে খেতে লাগলো। তার কিছুক্ষণ পরে সে আবার সেটাকে উগড়ে দিতে শুরু করলো। তার মুখ থেকে কালো রক্ত, কিছু পচা মাংস আর নাড়ি ভুড়ি বেরিয়ে আসতে লাগলো। ওই পরিস্থিতিতেও আমার নাকে এসব পচা মাংস আর নাড়ি ভুড়ি থেকে প্রচন্ড দুর্গন্ধ আসতে থাকলো। ওই দুর্গন্ধ নাকে আসতেই আমার গা পাক দিতে শুরু করলো, দম আটকে আসলো আমার। এরই মধ্যে হঠাৎ সেই নারী মূর্তি আমার সামনে এসে দাঁড়ালো, চিৎকার করে উঠলো এবার, এই সোনালিকার জায়গায় এসে উৎপাত করার সাহস হয় কি করে? অযথা আমায় রাগালে সবাই সাজা পাবে। আমি জানি না সোনালিকা কে, আর কোন জায়গাটা ঠিক তার, আর কি বা উৎপাত করেছি। তবে তখন আমার মাথায় ঘুরছে অন্য কথা। আমি ভাবছিলাম আর বাড়ি ফেরা হবে না। চোখের সামনে ভেসে উঠছে মায়ের আর বাবার সেই করুণ মুখ দুটো, দিদির সেই চিন্তায় ভরা দৃষ্টিটা। কারোর কোনো মানা না শুনে জীবনটা উপলব্ধি করতে এসেছি আমি এত দূরে। বাইরে ঝড়ের দাপট এখনো একই রকম। সে এসে আমায় টেনে তুলল। আমার নড়বার মতো কোনো শক্তি নেই। আমার গলা চেপে ধরল সে। জানি এবার আমি শেষ। তবে বুকের উপর হনুমানজির লকেটটায় বড্ড লাগছে আমার। সেটা তখন সেই ভয়ঙ্কর ডাইনির হাতে। সে ওটাকে ছিঁড়ে ফেলতে চাইছে, কিন্তু কিছুতেই পারছে না। তবুও আমি জানি আমি শেষ। চোখ খুলে আমি চারদিক ঝাপসা দেখলাম। আমি বুঝতে পারলাম প্রবল যন্ত্রণা দিয়ে আমায় মুক্তি দিয়েছে সেই বিভৎস চেহারার নারী। মা বুঝি এখন কাঁদছে আর বলছে, সেই শুনলি না বাবু, এবার কোথায় পাবো তোকে? সত্যি মায়ের কান্না শুনতে পেলাম আমি। ভালো করে তাকিয়ে দেখি মা আমার উপর ঝুঁকে আমার দিকে মুখ করে তাকিয়ে কাঁদছে। আমি বেঁচে? এটা কোথায়? মা ফুঁপিয়ে বলে উঠলেন, খুব মারবো, বড্ড বাড়াবাড়ি তোর। তাকিয়ে দেখলাম ওটা ওখানকার হাসপাতাল, আর আমি 3 দিন পর জ্ঞান ফিরে পেয়েছি। দেখলাম বাবা, মা, দিদি দাঁড়িয়ে আছে একসাথে, সাথে পরেশ, রাধানাথ বাবু আর গ্রামের লোকদের দেখলাম। ওদের থেকেই জানলাম ঝড়ের পরে স্কুলে ওরা পৌঁছে এমন রক্তাক্ত ঘরের মেঝেতে আমাকে পেয়েছিল, আর সবাই উৎসুক হয়ে তাকিয়ে আমার দিকে যেন প্রশ্ন করতে চাইছিল ঠিক কি হয়েছিল ওখানে।
আমার মাথায় তখন একটাই চিন্তা ঘুরছে। তাড়াতাড়ি বুকের উপর পোশাকের ভেতর হাত রাখলাম, মালা সমেত হনুমানের লকেটটা চোখের সামনে ধরলাম। বাবা, তোর কাছে এটা ভাবা যায়? তুই পড়েছিস? এটাই আমায় বুঝি মরতে দেয়নি মা, না হলে। বাচ্চাদের মতো ফুঁপিয়ে উঠলাম আমি। এই কান্না আমার বাকি 3 জন কাছের লোককে বাঁচাতে না পারার জন্য, আর এই কান্না আমায় বাঁচানো বুকের উপর থাকা হনুমানজির লকেটটার জন্য। পুলিশ এলো, আমি সবিস্তারে সবটুকু বললাম। গ্রামের লোকেরা এবার বলা বলি করতে শুরু করলো কিছু। এগিয়ে এলেন রাধাকান্ত বাবু। সোনালিকা? ওটা সত্যিই সোনালিকা ছিল? আমরা সত্যি ওকে ভুলে গিয়েছিলাম। কখনো ভাবিনি যে ও আবার ফেরত আসতে পারে। আপনি চেনেন ওকে? কে সে? প্রত্যেকটা লোক তার দিকে তাকিয়ে আছে। উনি বসে পড়লেন, একটু পরে বলতে শুরু করলেন। জানি না ঠিক কোথা থেকে এসেছিল এই সোনালিকা। আমি তখন অনেক ছোট, আমাদের পাড়ার কেউ তেমন চেনে না ওকে। অনেক আগেই এসেছিল, আর তখন এত বসতি ছিল না এই জায়গাটায়। তখন ওর বয়স ছিল ওই 20 মতো। সে এক অতীব সুন্দরী নারী। একটা কুটির বেঁধে নদীর পাড়ে ছিল সে। বাড়ি বাড়ি ভিক্ষে করত, আর নিজের বাড়ির সামনে শাক লাগিয়ে সেগুলো রান্না করে খেত। ভিক্ষে বাদে আর কারোর সাথেই তেমন কোনো কথা বলতো না। কত বিয়ের প্রস্তাব এসেছিল, কতজন ঘুরভাগ খেয়েছিল ওর বাড়ির সামনে, তার ইয়ত্তাই নেই। কারোর প্রস্তাবে রাজি হয়নি সে। তবে আরও একটা অবাক করা ব্যাপার হলো, সেই সমস্ত পুরুষ ঠিক কদিনের মধ্যেই বিকটভাবে মরে পড়ে থাকতো নির্জনে। কোনো জন্তু খুবলে খাওয়ার মতো ক্ষত ছিল সেই সমস্ত লাশগুলোর মধ্যে। কত কিছু করা হলো, কিন্তু ধরা গেল না কোন পশু ঠিক এসেছে গ্রামে। ঘরে ঘরে সবাই সাবধান হয়ে গেল। সন্ধ্যের পর কেউ আর বাড়ি থেকে বেরোতো না। এমনই এক সন্ধে আমাদের পাশের বাড়ি থেকে কান্নার আওয়াজ ভেসে এলো। পৌঁছে দেখি হুলুস্থুলু কাণ্ড। ছোট্ট শিশুটাকে সেই একই রকম ভাবে মেরে খেয়েছে কোনো কিছুতে। অবাক করার মতো একটা ঘটনা সামনে এলো এবার। এই বাড়ির বউ নাকি উঠোন থেকেই দেখতে পেয়েছিল ঘরে সোনালিকা ছিল, আর সে ছুটে যেতেই জানলা দিয়ে পালিয়ে গিয়েছিল সোনালিকা। ওকে ধরার পর সেই রাতে ওর ঘর দেখা হলো। দেখা গেল অজস্র শুকনো মানুষের মাংস আর হাড়, তার সাথে চামড়া ইত্যাদি শুকিয়ে রেখেছেও। হয়তো যেদিন শিকার পায় না এগুলো খায়, তখনও গনগনে আগুনের ওপর লোহার শিকের মাঝে পুড়তে দেখা যাচ্ছিল এক যুবক মানুষের হাত। ঠিক রূপে ভুলিয়ে এইভাবে নিজের উদরপূর্তি করে সে। কেউ জানে না ও আসলে কি। কেউ বলেছিল রাক্ষসী, আবার কেউ বলেছিল ডাইনি। সেই রাতেই ওকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল এই জায়গাটায়। ওর চিৎকার আর কালো ধোঁয়ায় সেদিন সারা গ্রামবাসী আঁতকে উঠেছিল। সকাল হতেই শান্ত হয়েছিল চারিদিক। তারপর আর কেউ যায়নি ওই দিকে। হতে পারে এখনো ওখানেই আছে, আর ওখানে কারোর উপস্থিতি ও সহ্য করতে পারে না। সেদিন তো ওকে পুড়িয়ে সারা গ্রামের লোকেদের থেকে ওর আতঙ্ক দূর করা গেলেও ওর আত্মা যায়নি। তবে এতদিন পর যে ফিরে আসবে সেটা আর কে জানে। তাহলে পল্টু থেকে শুরু করে এতগুলো লোকের মৃত্যু হতো না। থেমে রইলেন অরিন্দম বাবু। বাইরের রাত্রি আরও গভীর। স্বল্প চাঁদের আলো এঁকে বেঁকে এসে পড়েছে ওনার ক্লান্ত মুখের ওপর। অনেক স্মৃতি আজ বুঝি ওনাকে কষ্ট দিচ্ছে। আমি চুপ করে রইলাম। এত ভয়ের মাঝে কোথাও একটু কষ্ট লাগলো। কখনো ডাইনি আর দুষ্টু ভেবেও সোনালিকার পুড়ে মরার যন্ত্রণার কথা ভেবে, আবার কখনো এতগুলো লোকের বীভৎস মৃত্যুর কথা ভেবে। অনেকক্ষণ পর বললাম, স্কুল কি হলো? চোখ খুললেন উনি, ভেজা একটু চোখের নিচটা। বাবা সেদিন আমায় অবাক করে দিয়ে বলেছিলেন, হেরে যাওয়ার পর পালানোর নাম জীবন নয় বেটা। হেরে যাওয়ার পর নতুন করে শক্তি সঞ্চয় করে যুদ্ধ
করার নাম জীবন। অনেকবার হেরে যাওয়া আসবে, তবে জেতার জেদ লাগবে। বাচ্চাদের তুই যতটা ভালোবেসে দায়িত্ব নিয়েছিস সেটা পূরণ কর। উত্তরবঙ্গের মতো জায়গায় তোর মতো একটা শিক্ষক পারবে শিক্ষার আলো ফোটাতে। আমি ভয়ে তোকে বাড়ি ফিরে যেতে বলবো না। আমি সুস্থ হওয়ার পর আবার গেলাম গ্রামে। মৃত লোকদের আত্মার শান্তির জন্য প্রার্থনা করেছিলাম সবাই মিলে। তারপর সরকারের কাছে নোটিশ দিয়েছিলাম স্কুলের জায়গা পরিবর্তনের জন্য। ডাইনির আত্মাকে কিছুতেই আমরা পারি না সরিয়ে দিতে, তবে ওর থেকে বাঁচতে ওর জায়গাটা থেকে সরে যাওয়াই ভালো। তাই ওই জায়গাটা অনেক কষ্টে চারদিকে ইট দিয়ে বাঁধাই করে দেওয়া হলো, যাতে আর কখনো কেউ সেখানে না যেতে পারে। আর স্কুলের ভালো ঘরগুলো ভেঙে অন্যত্র স্কুল ঘর করা হলো। সব কাজ দিনের বেলাতেই হলো, সবার সামনে। সব কিছু নতুন করে ঠিকঠাকভাবে চলেছে পরে, কখনো আর কোনো খারাপ ঘটনা ঘটেনি। তারপর আমি অনেক দিন পর বদলি হয়ে এখানে এসেছিলাম। যোগাযোগ বেশ ছিল, আর কোনো খারাপ খবর আসেনি। লোকালয় বেড়েছে, উন্নত হয়েছে, তবে একই আছে লোকগুলোর সরলতা আর ভালোবাসা। জানো রেহান, মা আর বাবার থেকে সেদিন আমি দুটো শিক্ষা পেয়েছিলাম। বাবার এই একটা কথায়, হেরে যাওয়ার পর পালানোর নাম জীবন নয় বেটা। হেরে যাওয়ার পর নতুন করে শক্তি সঞ্চয় করে যুদ্ধ করার নাম জীবন। অনেকবার হেরে যাওয়া আসবে, তবে জেতার জেদ লাগবে। আর মায়ের এই একটা কথায়, যার মধ্যে জ্ঞান নেই সেই ভগবান, ঈশ্বর, আল্লাহ এইসব মানে না। আর যার মধ্যে সত্যিই জ্ঞান আছে সেই সব কিছু মানে বাবু। ঠিক তুই একটা ঘটনার পর যেভাবে উপলব্ধি করলি যে পৃথিবীতে সবকিছুই বিদ্যমান, এর ব্যাখ্যা বিজ্ঞান দিতে পারে না বাবু। গল্পে গল্পে সকাল হয়ে এলো। তারপর ওনার নামার সময় হয়ে গেল। বাকিরা উঠে আমাদের দেখে সত্যিই দুজন সারা রাত ঘুমোয়নি। ক্লান্ত লাগছিল ঘুমোয়নি বলে। তবে আমার আফসোস নেই। এমন একটা অভিজ্ঞতা একদিনের ঘুমের চাইতে অনেক বেশি দামি। শেষ হলো লেখক সমীর সরকারের কলমে বটঝুড়ির নরখাদক। আজকের গল্পের গল্প পাঠে ছিলেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ থেকে সায়ন্তন। গল্পের মুখ্য চরিত্র অর্থাৎ অরিন্দম বাবুর চরিত্রে ইন্দ্রেক্স ক্রিয়েশন থেকে ইন্দ্রনীল, গারোয়ানের চরিত্রে আমি সৌভিক, রাধাকান্ত বাবুর চরিত্রে অব্যক্ত অডিও স্টোরিজ থেকে রমাকান্ত, পল্টুর চরিত্রে নিলয়, পরেশের চরিত্রে মৈনা, নারীমূর্তি অর্থাৎ পিশাচিনীর চরিত্রে ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ থেকে তৃষা, অরিন্দম বাবুর মায়ের চরিত্রে মৌলি, অরিন্দম বাবুর বাবার চরিত্রে আড্ডাবাজ অডিও স্টোরিজ থেকে মলয়। গল্পের নাট্যরূপ প্রদানে উমা, গল্পের শব্দ সংযোজন এবং আবহ সৃষ্টিতে পিয়ালি এবং আমি সৌভিক। গল্পটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই গল্পটি আপনার বন্ধু এবং পরিবারের সঙ্গে শেয়ার করে দিন। আরও এরকম নিত্য নতুন গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। ফিরে আসবো আরও একটি নতুন এবং রোমাঞ্চকর গল্প নিয়ে।